আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? সময়ের পরিক্রমায় আবার তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। এরপর যে আমরা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের 4 নম্বর লেকচার দেখতে যাচ্ছি। যদিও এগুলো তোমাদের জানা আছে, তারপর ওই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করছো এবং নিয়মিত দেখছো। দুঃখজনক হলেও সত্য, গত ক্লাসের আগের ক্লাসে আমি HW দিয়েছিলাম, কিন্তু কেউ তো আমাকে HW পাঠায়নি। বিষয়টা দুঃখজনক। ওকে, সেজন্য আর কোনো HW না দেওয়ার পরিকল্পনা করলে মনে হয় ভালো হবে। দেখা যাক তাহলে। ওকে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা বলেছিলাম গতদিন তোমাদেরকে, আমরা এই যে একটা সরল দোলক, যেটা কি হচ্ছে এবারে সরল চন্দ্রিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, এটাকে যদি আমরা স্বল্প বিস্তারে স্পন্দিত করাই, এই যে আমরা দেখতে পাচ্ছি তার পজিশন চেঞ্জ হলো। কেমন? এতে ছিল, এ থেকে বিতে আসছে। এরপরে আমরা যদি এই যে অ্যাঙ্গেলটা পরিবর্তন হচ্ছে, আবার যদি এখানে নিয়ে আসি, তাহলে বি সি ধরলাম, এটা এই তিনটা পজিশনে আমরা দেখতে পাচ্ছি ওয়ে ও বি ও সি। এখানে ওয়ে ক্ষেত্রে ওয়ে ও বি সেম। এই অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে সে যে তার কি হচ্ছে, স্থানান্তর হচ্ছে। এখানে এই বাড়িটা যান্ত্রিক শক্তির নিত্যতা যে মেনে চলে সেটা আমরা দেখাবো। ওকে, যেহেতু সরলদোলক আলোচনা এখানে চলে আসছে, সেই জন্য আমরা দেখাবো। তাহলে আমরা প্রথমে এ বিন্দুতে মোট শক্তি বের করব, বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি বের করব। আমরা বলেছিলাম সরল দোলকের এই অবস্থানে নিচের দিকে mg এবং উপরের দিকে সুতার টানটি পরস্পর সমান হওয়ার কারণে এই অবস্থানটাকে আমরা সাম্যাবস্থা হিসেবে সাব্যস্ত বা চিহ্নিত করেছিলাম। ওকে, সো তারই অংশ হিসেবে যদি আমরা একটু বিবেচনা করি, এখন একে সাম্যাবস্থা ধরে নিয়ে বি বিন্দু হতে আমি ও এর উপর একটা লম্ব আঁকবো, ধরলাম ও এম। সি থেকে লম্ব আঁকলাম ও এন। খুব সহজভাবে আমি এখন দেখাতে পারবো যে এ বি সি তিনটা বিন্দুতেই মোট শক্তি একই থাকে। ভেরি ইজি। তাহলে আসি, প্রথমে আসি, আমরা দেখি সিতে আসি। সি বিন্দুতে ইপি ইকে এগুলো বের করবো। কেমন? তাহলে আমরা জানি বস্তুটাকে ছেড়ে দিয়ে যদি আমি সি থেকে আবার এভাবে আসতে দিই, মানে এ থেকে নিয়ে গেলাম সিতে, সি থেকে আসতে দিচ্ছি, আসতে দিলে প্রথমে বিতে আসবে, এরপর এতে আসবে। তাহলে সিতে গিয়ে বস্তুটা স্থির হয়ে আবার উল্টো দিকে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো ইপি সমান এম জি ইন্টু সাম্যাবস্থা হতে উচ্চতা, সাম্যাবস্থা থেকে উচ্চতা হতো এন। আর ইকে সমান তো আমরা জানি 0 হবে, যেহেতু সি বিন্দু বস্তুটার মোট বেগ হচ্ছে কি 0। তাহলে আমরা লিখতে পাই মোট, অর্থাৎ ইকুয়াল মোট শক্তি ই সমান mg ইন্টু এন। ভেরি ইজি। নেক্সট আমরা বি বিন্দুতে আসি। ইপি সমান আমরা লিখব হচ্ছে mg ইন্টু সাম্যাবস্থা হতে উচ্চতা। বি বিন্দুতে চলে আসলে সাম্যাবস্থা থেকে উচ্চতা মানে আমরা জানি দিস ইজ এ এম। তাহলে ইকে সমান কত হবে? ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখানে ভি সমান হচ্ছে শেষ বেগ, অর্থাৎ সিতে যদি বেগ আদি বেগ হয় তাহলে বিতে হবে শেষ বেগ। ওকে, তাহলে আমরা লিখব 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু, যখনই আমি জি লিখব তখন, যেহেতু জি হচ্ছে উলম্ব ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ উলম্ব, অতএব আমাকে সরণটা উলম্ব বসাতে হবে, অর্থাৎ এম এন লিখব। তাহলে দেখুন, যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে mg ইন্টু এম এন। তাহলে মোট যদি বের করি তাহলে আসবে সমান mg ইন্টু এম প্লাস mn।
সো আমরা পাবো mg ইন্টু an। দুটো বিন্দুতে আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা সি বিন্দুতে বের করি, সি বিন্দুতে ইপি সমান কত হবে? ইপি সমান আমরা জানি সাম্য অবস্থা থেকে উচ্চতা। তাহলে যখন এই বিন্দুতেই সরি সি লিখলাম না, এ লিখবো, যখন এই বিন্দুতে চলে আসবে আমাদের বডিটা, মানে সাম্য অবস্থায় চলে আসলে উচ্চতা তাহলে কত দাঁড়াবে? নিঃসন্দেহে 0। তাহলে আমরা এটা লিখবো mg ইন্টু 0, আর কে সমান হচ্ছে হাফ m ইন্টু 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু, এখন সি থেকে এতে আসলে উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n। তাহলে মোট কত পাবো আমরা? সুতরাং মোট ই সমান হচ্ছে mg ইন্টু n। তাহলে আমরা দেখলাম এতে মোট শক্তি যা, বিতেও তা, অতএব আমরা বলতে পারি সিতেও তা, অতএব আমরা লিখতে পারি বস্তুটি যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। যেহেতু এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তি একই, অতএব আমাদের আলোচ্য বস্তুটি অর্থাৎ ববটি যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। এটা ভেরি ইজি, এটা খুবই সহজ। কিন্তু যখন কোনো বাড়ির ভর দেওয়া থাকে এবং দূরত্বগুলো দেওয়া থাকে, আমি যদি সাপোজ বলা থাকলো ওয়ে সমান 1 মিটার, ওয়ে সমান 30 ডিগ্রি আর এটা দিলাম 40 ডিগ্রি, তাহলে এই যদি হয় অবস্থা, এক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে যে এরা আসলেই যান্ত্রিক শক্তির সূত্রটা মেনে চলে কিনা, এবং বি বিন্দু, সি বিন্দু এগুলোতে আমরা মোট শক্তি বের করতে পারি। তাহলে এই অবস্থায় আমি এম সমান দিলাম 1 কেজি দিলাম। তাহলে আমরা লিখব প্রশ্ন, বি বিন্দুতে ববটির বেগ কত? খ লিখব বি ও এ বিন্দুতে ববটির মোট শক্তি একই হবে। যুক্তি দাও। যুক্তি দাও মানে ডেফিনেটলি এটা যেহেতু পদার্থবিজ্ঞান, গাণিতিক যুক্তি দিতে হবে। আমরা এখানে বলেছি আমরা যে প্রাকৃতিক ঘটনাবলীর যে অংশগুলো আমাদের সামনে সংঘটিত হচ্ছে সেগুলোর গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করি আমরা, অতএব আমাদের গাণিতিক যুক্তি উপস্থাপন করতে হবে। অন্য যুক্তি উপস্থাপন করলে এখানে কাজ হবে না। তাহলে প্রথমে আসি বি বিন্দুতে ববটির বেগ কত সেটা বের করবো আমরা। এই ধরনের অঙ্কগুলো দুভাবে আসতে পারে, একটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে আসতে পারে, আর একটা হচ্ছে এই দূরত্বগুলো দিয়ে আসতে পারে। ওকে, তাহলে আসি বি বিন্দুতে। তাহলে আমরা লিখব বি বিন্দুতে ক অ্যান্সার ববটির বেগ ভি সমান, আমরা জানি ভি সমান কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আমাদের নর্মাল সূত্র হচ্ছে। কিন্তু আমরা জানি সি বিন্দুতে বস্তুর আদিবেগ ইউ সমান 0, তাহলে সি স্কোয়ার প্লাস 2g ইন্টু, আমরা জানি সি থেকে যদি বিতে আসে বস্তুটার উলম্ব সরণ হয় mn। ওকে, দ্যাটস ইট। তাহলে সুতরাং ভি ইকুয়াল লিখব √2g ইন্টু mn। mn এর মান দেওয়া নাই, mn এর মান আমরা কিভাবে বের করতে পারি? mn এর মান বের করতে পারি, আমরা একটা সাজেশন করি, ও এম মাইনাস ও এন লিখলে আমি mn পাই। তাহলে আমি ও এন পাওয়া কি সম্ভব? কারণ আমরা দেখতে পাচ্ছি ও এম এন এমবি ত্রিভুজ এবং ও এন সি ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমাদের অতিভুজ জানা আছে আর কোণ জানা আছে। কোণ জানা আছে, তাহলে কোণ জানা থাকলে একটা জানা থাকলে একটা বের করা যায়। কোণ জানা যদি থাকে আর যে কোনো একটা যদি বাহু জানা থাকে সমকোণী ত্রিভুজে আরেকটা বাহু আমরা বের করতে পারি। সেই পলিসিতে আমরা ও এন এবং ও এম বের করে নিব।
তাহলে আমরা এখানে লিখব, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আমরা লিখব ওএনসি ত্রিভুজে, ওএনসি ত্রিভুজে, ওএনসি ত্রিভুজে আমরা লিখতে পারি, ওএনসি ত্রিভুজে আমরা লিখব cos, আই থিঙ্ক cos 45 ডিগ্রি ইকুয়াল। cos কেন? প্রশ্ন হচ্ছে আমার অ্যাঙ্গেল হচ্ছে 45, তাহলে কোণের নিচেরটাকে আমি ধরবো ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, সরি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার এখানে অতিভুজ এবং ভূমির ব্যাপার, আর অতিভুজ এবং ভূমির ব্যাপার cos দিয়ে ডিটারমাইন করতে হবে আমরা জানি। সো ভূমি মানে অতিভুজ, আমরা লিখব ভূমি মানে হচ্ছে ON বাই OC। সো ON সমান দাঁড়াচ্ছে হলো cos 45 এর মান কত আমরা জানি, খুব সম্ভবত 0.70। অনুরূপভাবে আমরা বের করব ও এম ত্রিভুজে, I think 0.87 cos yes 0.7 meter। তাহলে 1 implies, মানে আমরা মানগুলো বসাই, 1 implies b সমান অথবা 2 into 9.8 into m সমান আমরা জানি OM minus ON, so OM minus ON মানে 0.87 minus ON, one point এই যে প্রশ্নটা, এখন আমরা যাব গতে, গ মানে খতে আমরা চেয়েছিলাম বি বিন্দুতে এবং এ বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। তাহলে আমি লিখব বি বিন্দুতে প্রথমে ই কে ইপি বের করব, হাফ এম ইন্টু আমরা জানি 1 কেজি ইন্টু 1.77 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে অনুরূপভাবে আমরা বি বিন্দুতে ইপি বের করতে পারবো, এম জি ইন্টু এইচ সমবাস্তব উচ্চতা, আমরা জানি সেটা এম, বিতে যেহেতু বের করছি এম সমান আমরা কি লিখতে পারি, এম সমান আমরা লিখবো ও এ মাইনাস ও এম, ও এ মাইনাস ও এম।
সুতরাং পি সমান দাঁড়াচ্ছে হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু 1 মাইনাস 0.87। তাহলে মোট মোট শক্তি আমরা পেলাম। আমাদের কাজ হচ্ছে এখন এ তো আমাদের এই মোট শক্তিটা প্রদর্শন করতে হবে, বেশ কাজ শেষের পরেই। তাহলে আমরা লিখব আমরা জানি 0 হবে, কারণ সাম্যাবস্থায় চলে আসার কারণে উচ্চতা 0 হয়ে গেল। ই কে সমান তাহলে কত হবে? ভি স্কোয়ার। এখন আমাকে এই ভিটা বের করতে হবে এখানে। এম ইন্টু আমি লিখবো 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু সি থেকে এতে আসলে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে কি এন। আমরা সেটা কীভাবে বসাবো? 1 ইন্টু 9.8 ইন্টু এন সমান আমরা লিখবো ও এফ মাইনাস ও এন। আমাদের মনে আছে নিশ্চয়ই ওদের সময় 1 ছিল আর 0.71 ছিল। সো আমরা পাবো হচ্ছে তাহলে দেখো এখানে মোট তাহলে কি দাঁড়াচ্ছে 0.284। তাহলে এতে মোট শক্তি যা ভিতেও তা, অনুরূপভাবে সিতেও তা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলছে। এইভাবে এখন আমরা এই এক পদ্ধতিতে করলাম। আর একটা হচ্ছে যদি এই যে দেখতে পাচ্ছ তোমার সিএন এবং বিএম মাঝে মধ্যে দেওয়া থাকে, সেটা দিয়েও আমাদের বের করতে বলে, সেই পন্থাটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। ওকে নাও তাহলে আমরা এই ধরনের একটি প্রবলেমই দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল দেওয়া আছে ছিল, এবার অ্যাঙ্গেল না দিই আমরা লম্বের দৈর্ঘ্য দিয়ে দিব আর কি। তাহলে ধরলাম এটা দেওয়া আছে এখানে এম বি সমান ধরলাম 20 সেন্টিমিটার আর এন সি সমান ধরলাম 30 সেন্টিমিটার। এই যদি হয় অবস্থা, এটা দেওয়া হচ্ছে এখন আমাদেরকে বি এবং এই বিন্দুতে আমরা মোট শক্তি বের করে দেখাবো। কোশ্চেন সেন্ড করলাম, জাস্ট ভ্যালুগুলো আমরা একটু ডিফারেন্ট করে নিলাম। আমরা একটু দেখি এখানে। তাহলে আমরা লিখবো বি বিন্দুতে ই কে সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম ইন্টু ভি মানে 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু এখানে অতিক্রান্ত দূরত্ব হবে সি থেকে বিতে আসলে এনএম। ওকে, এখন এনএম তো আমাদের জানা নাই, এনএম আমরা কিভাবে করতে পারি? আমরা বলেছিলাম এম জি ইন্টু এনএম সমান আমরা লিখতে পারি এনএম সমান আমরা লিখতে পারি ওএম মাইনাস ওএন। তাহলে এখন ওএম এবং ওএন বের করতে আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে ও এন সি ত্রিভুজে আমরা লিখব ও সি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার। তাহলে আমাদের ও এন সমান দাঁড়াচ্ছে রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার। এখানে ও সি মানে হচ্ছে 1 আর এন সি মানে হচ্ছে আমরা বলছি 0.30 হোল স্কোয়ার।
আর আমরা কি পাবো এখানে আমরা পাচ্ছি 0.3 মিটার তাহলে এভাবে আমরা ওএন পেলাম সো সিমিলারলি আমরা লিখব কোন ত্রিভুজ এখন আমি যদি ওএম বের করতে চাই আমাকে ওএমবি ত্রিভুজ নিতে হবে ওএমবি ত্রিভুজে আমরা পাচ্ছি হলো ওএম সমান √ওভার ওভি স্কয়ার মাইনাস এমবি স্কয়ার there is এখানে 1 স্কয়ার মাইনাস 0.2 হোল স্কয়ার হবে তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি হলো 1 minus 0.2 whole square equal 1 minus root 0.2 I think 0.2 meter তাহলে আমরা OM পেয়ে গেলাম ওকে আমরা পাচ্ছি সুতরাং যদি 1 ইমপ্লাইজ আমরা করি ভ্যালুগুলো আসলে কি ঠিক আছে কিনা একটু দেখে নিই আমরা ওএন সমান হচ্ছে ওসি স্কয়ার মাইনাস এনসি স্কয়ার ওসি মানে 1 স্কয়ার এনসি মানে হচ্ছে 0.30 1 minus 0.30 whole square ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে 1 ইমপ্লাইসে আমরা বসাই এই দুটো আমাদের জানা থাক সুতরাং 1 into 9.8 into 0.3 minus 0.2 সমান 0.98 জুল তাহলে আমরা বিভব শক্তি বের করি ইপি সমান mg ইনটু আমরা জানি সমাবস্থার উচ্চতা a n a m আর 9.8 যত 1 m সমান আমরা লিখব হচ্ছে o a minus o m (9.8 into 0.7) (6.86) Sure. খুব বেশি ডিফারেন্ট মনে হচ্ছে কেন এম জুল তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল 6.86 plus 0.98 7.84 জুল ওকে সিমিলারলি আমরা এখন এ তে বের করি দেখা যাক সেম আসে কিনা 7.84 এ বিন্দুতে
ইবি সমান হবে 0 আর ইকে সমান হবে হচ্ছে হাফ এম বি স্কোয়ার হাফ এম ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার মানে 2g ইন্টু n তাহলে আমরা যদি লিখি 1 ইন্টু 0.5 ইন্টু 2 কাটা গেল 9.8 ইন্টু হচ্ছে 2 কাটা গেলে থাকবে না ইন্টু n মানে হচ্ছে ওয়ে মাইনাস ওয়েন মানে 1 মাইনাস 0.2 7.84 এক্স্যাক্টলি সেম। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলছে। ওকে, এখন আমরা আর একটু জিনিস দেখার চেষ্টা করব। আমরা দেখিয়েছিলাম যে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, ওইটা দিয়ে আমরা দুই একটা প্রবলেম সলভ করতে পারি। দেখা যাক। তাহলে আমরা জানি টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে আমাদের একটা প্রশ্ন হচ্ছে দোলনকাল 50% বাড়ালে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? এই হলো প্রশ্ন। ভেরি ইজি একটা প্রশ্ন, এটা এমসিকিউ আকারেও আসে কিন্তু। তাহলে আমরা জানি দোলনকাল 50% বাড়ালে, তাহলে ধরা যাক প্রাথমিক যদি হয় T1 শেষ হচ্ছে T2, তাহলে T1 সমান যদি T ধরা হয় তাহলে T2 সমান কত হবে? T প্লাস 0.5T 1.5T। ওকে, তাহলে আমরা পাই দুইটা সমীকরণ পাই। T1 সমান 2 পাই ইন্টু রুট ওভার L1 বাই জি, যেহেতু জি অপরিবর্তিত রাখলাম, 2 পাই ইন্টু রুট ওভার L2 বাই জি। সো T1 বাই T2 সমান রুট ওভার L1 বাই L2। আমাদের L2 এবং L1 এর মধ্যে রিলেশন বের করবো এবং দেখাবো আমরা L2 L1 কত গুণ হয়, এটা আমরা দেখাতে চাই এখানে। তাহলে দেখো, look at that, just going to put the values, going to get a relation. So T1 হচ্ছে T1 T ছিল আর T2 সমান হচ্ছে 1.5T আর রুট ওভার L1 বাই L2। আমরা লিখবো টি কাটা 1/2.25 স্কোয়ার করলে তোমরা জানো L2। তাহলে L1 2 সমান আমরা পাচ্ছি 2.25 ইন্টু L1। তো যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত গুণ বাড়লো আগে সেটা লিখবো, কেমন? মানে লিখবো L1 প্লাস 1.5 L, এটা তো আগে ছিল, তাহলে বাড়লো কত? তাহলে বাড়াতে হচ্ছে আমাদেরকে 1. তাহলে আগে যা ছিল তার চেয়ে আরো 1.5 গুণ বাড়াতে হচ্ছে। পার্সেন্টেজ নিয়ে গেলে মানে L1 এর 150% বাড়াতে হবে। তাহলে আমরা টি বাড়াইছি 50.5 আর আমরা দেখতে পাচ্ছি আমাদের L1 বাড়াইতে হচ্ছে তার সুবাদে 1.150%। ওকে, এটা এই ধরনের এমসিকিউ গুলো আসে, কত পার্সেন্ট বাড়ালে কি হয় না হয় এগুলো দিয়ে। এবারে লিখলাম আমরা একটি সরল একটি সেকেন্ড দোলককে আর উচ্চতায় নিয়ে গেলে এটি ধীরে না দ্রুত চলবে।
ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর উচ্চতায় আমরা সেকেন্ড দোলক বলেই ফেলছি, মানে প্রাথমিকভাবে যার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা যদি প্রাথমিক হয় আমরা T2 বের করবো জাস্ট, মানে ওই উচ্চতায় নিয়ে গেলে আমাদের বের করতে হবে। তাহলে আমরা তো জানি T1/T2 সমান, এই সমীকরণ তোমাদের আমরা বের করে দেখিয়েছিলাম, G2/G1। তাহলে G2 H উচ্চতায় G2 সূত্রটা কি হচ্ছে, আই থিঙ্ক R/R+H হোল স্কোয়ার ইন্টু G1 ডিভাইডেড বাই G1। আমি এখানে সরাসরি সূত্র না বসিয়ে একটু গ্র্যাজুয়ালি বের করার পক্ষে আর কি। তাহলে G1 যেভাবে করা যায়, R/R+H থাকবে, স্কোয়ার কাটা গেলে T1/T2। তাহলে আমি যদি T2 বের করতে চাই তাহলে আমি পাচ্ছি R+H/R ইন্টু T1। তাহলে H এর জায়গায় আমি জাস্ট R বসাই দিই, 2R ডিভাইডেড বাই R ইন্টু T1। তাহলে আমাদের 2T1 দেখতে পাচ্ছি, T2 সমান 2T1, অর্থাৎ তাহলে T2 সমান 4 সেকেন্ড ডেফিনেটলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্যায়কাল বাড়ছে, পর্যায়কাল যেহেতু বাড়ছে বেড়েছে, অর্থাৎ দোলকটি একবার কমপ্লিট সাইকেল সম্পূর্ণ করতে আগের চেয়ে বেশি সময় নেবে, অর্থাৎ ধীরে চলবে। ওকে, অনুরূপ সিমিলার আরেকটা অঙ্ক আমরা করতে পারি, যদি R/2 গভীরতায় নিয়ে যায় তাহলে কি হবে? একটি সেকেন্ড দোলককে R/2 গভীরতায় নিয়ে গেলে কি হবে? কি ঘটবে মানে আমি বলতে চাচ্ছি যে দোলনকাল বাড়বে কি কমবে সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে আমরা তো জানি, T1/T2 সমান G2/G1। G2 হচ্ছে যে H গভীরতায় G এর মানের সূত্র, আর এখানে দেওয়া আছে T1 সমান 2 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা লিখবো T1/T2 সমান G2 মানে হচ্ছে 1 মাইনাস H/R ইন্টু G1/G1 কাটা গেল। তাহলে আমরা পাচ্ছি T1 স্কোয়ার/T2 স্কোয়ার 1 মাইনাস H/R বা H/R সমান, সরি আমরা তো বের করবো হচ্ছে আমরা বের করবো T2। তাহলে T2 বের করবো, যেহেতু ভেরি ইজি আমরা লিখতে পারি বসিয়ে দিই আমরা 1 মাইনাস R/2/R। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর কাটা যাবে, হাফ রুট হাফ হবে, সব T1/T2 সমান 1/√2। সো T2 ইকুয়াল √2 ইন্টু T1, মানে 1.41 কে 2 দ্বারা গুণ করলে যা হয় 2.82 সেকেন্ড। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি পর্যায়কাল বাড়ছে। তো পর্যায়কাল বাড়লে দোলকটি কি হবে? সুতরাং দোলকটি ধীরে চলবে। ধীরে চলার আরেকটা অর্থ আমরা বলেছিলাম, ধীরে চলা মানে এটি সময় হারাবে, আর দ্রুত চললে এটি সময় লাভ করত। এ হলো ব্যাপার। আমরা আরো কিছু প্রবলেমের কথা বলেছিলাম তোমাদের স্প্রিং এর এক্সাম্পল দিয়ে, মনে আছে?
দেখা যাক। আমরা বলেছিলাম একটি স্প্রিংয়ে যখন এই যে ওয়েট ঝোলানো হচ্ছে তখন তার ক্ষেত্রে তোমরা টি সমান বের করেছিলে 2.m/k। ওকে, স্প্রিংয়ের বল সহ যুক্ত করলে এটা যদি হয় F নট, এটা যদি হয় আমরা পেয়েছিলাম 2.m প্লাস m0/k। আচ্ছা, এটা তো একটা কেস ধরলাম, কিন্তু আরো কয়েকটা কেস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কেসগুলো হচ্ছে এই যে স্প্রিং, সেই স্প্রিং এর সাথে যদি আমরা একাধিক স্প্রিং শ্রেণীতে বা সমান্তরালে যুক্ত করি তাহলে কি হবে। সাপোজ ধরো এখানে একটা স্প্রিং তোমরা দেখতে পাচ্ছ, এর সাথে আমরা আরেকটা স্প্রিং দিলাম। ওকে, আবার এরপর ওয়েট ঝোলালাম, ধরলাম এগুলোর ভর হচ্ছে নগণ্য। এক্ষেত্রে আমরা টি সমান কি লিখবো, মনে রাখতে হবে টি ইকুয়ালস টু 2π × m বাই, এই যে আমরা কে লিখছি না, তাহলে কে সমান আমরা কি লিখবো, কে সমান আমরা লিখবো হচ্ছে এটা k1 ধরলাম, এটা k2 ধরলাম। মনে রাখতে হবে শ্রেণীতে রোধের যে সূত্র যোগ করতে হয় এখানে তার উল্টো হবে। তাহলে এখানে কে যদি আমি লিখি, এই কে সমান আমাকে বের করতে হবে, কে সমানের সূত্র হচ্ছে কি 1/k1 প্লাস k2, শ্রেণীতে উল্টো সূত্র। আবার যদি এমন হয় যে ধরলাম এই একটা অবলম্বন থেকে একটি স্প্রিং ঝোলালাম, আরেকটা অবলম্বন থেকে আরেকটি স্প্রিং ঝোলালাম, দুটোর সাথে একটা ওয়েট এভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্যারালাল কানেকশন না। প্যারালাল তখন কি হবে, ওই যে রোধের শ্রেণীর সূত্রটা হবে। ইফ দ্যাট ইজ k1 দ্যাট ইজ k2, তাহলে আমরা এখানে লিখব kp ইকুয়াল k1 প্লাস k2। মাইন্ড ইট, এগুলো দিয়ে আমরা মোটামুটি সিকিউ সলভ করার চেষ্টা করব। এখন এই অঙ্কগুলোর পাশাপাশি আরেকটা কাজ করা হয়, সেটা হলো যদি আমাদের এই যে সেকেন্ড লোকটি যদি এই যে ধীরে চলছে বা দ্রুত চলছে, তাহলে দিনে, একদিনে বা এক মাসে বা এক বছরে এরা কী পরিমাণ সময় হারাবে, এ ধরনের কিছু ম্যাথামেটিক্স এবং সমীকরণ তোমরা পড়ে থাকবে। তখন স্যারের বইয়ে এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। আমরা আজকে এই সমীকরণগুলো একটু লেখার চেষ্টা করব। এই সমীকরণগুলো আজকে লিখে আমরা শেষ করব। আগামী বলে রাখতেছি, আগামী দিন আমরা মোটামুটি বিভিন্ন বোর্ডে আসা বা বিভিন্ন এক্সট্রাঅর্ডিনারি ম্যাথ বলতে যা বোঝায়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা এমন কিছু ম্যাথামেটিক্স সলভ করার চেষ্টা করবো আগামী দিন। তোমরা আজকে আমরা অর্ডিনারি ম্যাথামেটিক্স করতেছি এবং পাশাপাশি থিওরিগুলো নিয়ে আলোচনা করতেছি। আমরা একটু অ্যাক্টিভ হও, আমাদেরকে কিছু এক্সট্রাঅর্ডিনারি প্রবলেম দাও, খুশি হব আমরা। তাহলে দেখো, আমরা যদি বলি একটি সেকেন্ড লোক, সেকেন্ড লোক মানে কি, আমরা দেখতে পাচ্ছি যার পর্যায়কাল, প্রাথমিক পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, প্রাথমিক, ঠিক না, সেকেন্ডের পর্যায়কাল 2 সেকেন্ড। যদি দিনে, দিনে মানে কি মোট সময় বোঝাচ্ছে এটাকে, দিনেকে আমরা মোট সময় বলাই আর কি। দিনে n সেকেন্ড সময় উপরে গেলে আমরা জানি সেকেন্ড কি করে লাভ, সেকেন্ড ধরো n সেকেন্ড সময় হারায়, দিনে n সেকেন্ড সময় হারায়, তাহলে n সেকেন্ড সময় হারালে আমরা জানি একটা সেকেন্ডগুলোকে পর্যায়কাল বেড়ে যাবে। পর্যায়কাল বেড়ে গেলে সময় বেশি লাগে, মানে ধীরে চলে, মানে সময় হারায়। সো সময় হারায় বললে আমরা বুঝে নিব পর্যায়কাল বেড়ে যায়। তাহলে দিনে n সেকেন্ড সময় হারালে পর্যায়কাল কি হবে, পর্যায়কাল আমরা তপন স্যারের বইয়ে যে সূত্রটা দেওয়া হয়েছে, টি সমান 2 ইন্টু ওই যে দিনে যে মোট সময় কত একদিনে 86400, আমরা জানো 86400 ডিভাইডেড বাই এই 86400 প্লাস বা মাইনাস আমাকে n দিতে হবে এখানে, ওই যে n সেকেন্ড সময় হারায়। তাহলে দেখো, আমি যেহেতু বারে বলতেছি, টি সমান বের করবো আমি, বলতে দেখি এখানে প্লাস দিলে টি বড় হয়, এটাকে মাইনাস দিলে টি বড় হয়, ডেফিনেটলি মাইনাস দিলে টি বড় হয়, কারণ মাইনাস দিলে এর নিচের বিয়োগফলটা ছোট হবে, ভাগফলটা বড় হবে। তাহলে ওই যে হারায় বললে টি বাড়ে,
দ্যাটস ওয়াই এটা বড় রাখার জন্য মাইনাস দিলেই উত্তম হবে। এটা হলো তপন স্যারের সমীকরণ। কিন্তু আমরা ওভারঅল একটা সমীকরণ লিখতে পারি। এটা যদি চূড়ান্ত পর্যায়কাল T2 হয় আর এটা যদি প্রাথমিক পর্যায়কাল T1 2 সেকেন্ড হয়, তাহলে ওই সময়টাকে যদি আমি এক্স লিখি আর নিচেও তাহলে এক্স লিখবো মাইনাস এন। এখনো এটা যে কোনো সময়ের জন্য বোঝাবে। তপন স্যারের বইয়ে তোমরা জানো এই এক্স দিয়ে একদিনে মোট সময়টা বোঝাচ্ছে, কিন্তু এটা দিনে না বলে মাসে বলতে পারে, বৎসরে বলতে পারে। তখন কি হবে? তখন এই সমীকরণটা প্রয়োগ করতে পারে। এটা সেকেন্ড দোলক না বলে অন্য দোলক বলতে পারে। সেকেন্ড দোলক বললে T1 = 2 সেকেন্ড, দিনে বললে x = 86400, নিচে x 840 মাইনাস এন এর মান বের করতে পারি, T2 মান আমরা বের করতে পারি। এটা দিয়ে একদম বইটা দেখলাম 2017-18 সালে একটা বড় প্রশ্ন আসছে, খুবই সহজ। এটা আমরা আগামী দিন দেখাবো। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো একটি সেকেন্ড দোলক, আমরা বলছি সেকেন্ড দোলক মানে কি, যা T1 = 2 সেকেন্ড, প্রাথমিক, দিনে মোট সময় কত আমরা জানি 86400 সেকেন্ড, না সেকেন্ডে কনভার্ট করলাম, দিনে এত সেকেন্ড, দিনে সেটা যদি এখন n সেকেন্ড সময় লাভ করলে নিশ্চয়ই পর্যায়কাল কমে যায়। আমরা দেখিয়েছিলাম যদি লাভ করে পর্যায়কাল কমিয়ে যায়। পর্যায়কাল কমে যায় মানে দ্রুত চলে। লাভ করলে চূড়ান্ত পর্যায়কাল কি দাঁড়াবে? পর্যায়কাল সমান টি সময় লেখা হয়, কিন্তু আমরা একটু পরে দেখাবো 2 × 86400 ডিভাইডেড বাই 86400। তাহলে আমরা বলছি যেহেতু পর্যায়কাল কমে, লাভ করে সময় যেহেতু লাভ করে তাই পর্যায়কাল কমে, কমানোর জন্য আমাকে এটা বড় করতে হবে, প্লাস দিয়ে দিব। ওকে, আর তপন স্যারের বইয়ের সমীকরণ এটা লিখলাম। এমনি জেনারেলি আমি লিখতে পারি T2 = T1 × x ডিভাইডেড বাই x প্লাস n, এভাবে লেখা যায়। এই x মানে যে কোনো সময় বোঝাবে, T1 মানে প্রাথমিক যে কোনো পর্যায়কাল বোঝায়, আর n হচ্ছে ওই সময়ের মধ্যে কি পরিমাণ সময় দোলকটি লাভ করে সেটা বোঝায়। এইগুলো দিয়ে একটু সফিস্টিকেটেড এবং ডিফারেন্ট কোশ্চেন আমাদের হতে পারে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো ভালো করে দেখার চেষ্টা করব। তোমরা এগুলো আয়ত্ত করে সমীকরণগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে আমরা জটিল সমস্যাগুলো খুব স্মুথলি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।